এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কখনোই না মিস্টার, আর আমি এটা আগে থেকে জানতাম। নিলয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আগে থেকেই জানতে? কিন্তু কি করে? ভাইয়া আমাকে বলেছিল যেদিন আমি ভাইয়াকে আপনার বিষয়ে বলেছিলাম, ওই দিন রাতেই ভাইয়া আপনার সম্পর্কে সব তথ্য জেনে আমাকে বলেছিল। তুমি আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে। নিলয় এক ঝটকায় তিথির কোল থেকে উঠে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ পাখি, তুমি জানো না আমি আজ কতটা খুশি। আই লাভ ইউ জান। বেশ কিছুক্ষণ পর তিথি জিজ্ঞেস করলো, আজ ঘুমাবেন না? নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে বলে উঠল, চলো। বলেই তিথিকে পুনরায় কোলে তুলে নিচে নেমে গেল। রাতে তিথি নিলয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। রাত গভীর হচ্ছে, এদিকে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস বাড়ছে। নিলয় তিথির মুখটা কিছুটা উঁচু করে তিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তিথির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পাখি আই লাভ ইউ। তিথি মুচকি হেসে বলে উঠল, আই লাভ ইউ টু মিস্টার। এখনো তো বললে না তোমার প্রিয়জনের নাম কি? তিথি নিলয়কে জড়িয়ে ধরে বলে উঠল, আপনি ছাড়া প্রিয়জন বলতে কে বা আছে আমার জীবনে? নিলয় তিথিকে গভীরভাবে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলে উঠল, পাখি মে আই? তিথি নিলয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। রাত যত গভীর হচ্ছে তত ঘন ঘন শ্বাস প্রশ্বাস পাচ্ছে, কারণ আজ নিলয় তার বউকে নিয়ে ভালোবাসার সাগরে পাড়ি দিয়েছে। তিথির ঠোঁট জোড়া শুষে নিতে নিতে ওর শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তারপর তিথির গলায় নিজের ঠোঁট রাখতেই তিথি কুঁকড়ে গিয়ে নিলয়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিলয় আজ তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নেওয়ার নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে অনেকটা বেশি। তাই তো তিথির লজ্জাকে উপেক্ষা করে তিথির গলায় চুমু দিতে থাকে নিলয়। ওর গলা ঘাড় ভরিয়ে দিচ্ছে ভারী ভারী চুমোতে। আজ আর কোনো দূরত্ব নেই, সব দূরত্ব যেন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। তিথিকে আপন করে নেয় ব্যস্ত নিলয়, আর তিথি তার শ্বাস প্রশ্বাস ঘন থেকে আরও ঘন হচ্ছে, আর সেই সাথে পরিবেশটাও নেশাময় হয়ে উঠেছে। দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে অবশেষে সূর্যের আলো পড়ল নিলয়ের বেডরুমে। চোখে আলো পড়ায় তিথির ঘুম ভেঙে গেল। উঠে নিজেকে আর নিলয়কে একই চাদরের নিচে দেখতে পায়। তিথি উঠে বসে চাদরটা ভালো মতো গায়ে জড়াতেই দেখতে পেল নিলয় তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের থেকে লজ্জায় চোখ সরিয়ে নেয় তিথি। আজ তার ভালো লাগছে, কারণ সে পুরোপুরিভাবে নিলয়কে নিজের করে পেয়েছে। তবে খুব বেশি লজ্জাও হচ্ছে। নিলয় তিথির আরও একটু কাছে এসে একটু ঝুঁকে বলল, আই লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু নিলয়। তিথির কপালে চুমু দিয়ে নিলয় বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। মিতু ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করলো, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে সে মেঝেতে ঘুমিয়ে গিয়েছিল কাল। হঠাৎ ওয়াশরুমের দরজার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখলো আশফি সদ্য শাওয়ার নিয়ে বের হচ্ছে। গায়ে শুধু ব্ল্যাক কালারের ট্রাউজার আর গলায় একটা টাওয়াল জড়ানো। আশফিকে এমন অবস্থায় দেখে মিতু পলকহীনভাবে তাকিয়ে আছে তার দিকে। এখনও তার বিশ্বাস হচ্ছে না যে এই লোকটা তার স্বামী। মিতুর খুব করে ইচ্ছা করছে লোকটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু দীর্ঘদিনের জমিয়ে রাখা অভিমানের কাছে কোথায় যেন এই সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে বাধা পাচ্ছে সে। না, এত সহজে সে কিছুতেই লোকটাকে ক্ষমা করবে না। তাকে কষ্ট পেতে হবে, যেমনটা এতদিন মিতু পেয়ে এসেছিল। আশফির তাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো সে। কখন উঠলে? মিতু আশফির প্রশ্নের কোনো উত্তর দেবার প্রয়োজন বোধ করল না। চুপচাপ বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে হলুদ রঙের একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। মিতুকে এমন নীরবে চলে যেতে দেখে আশফি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর একটা ব্লু কালারের টি শার্ট পরে নিচে চলে গেল। এদিকে তিথি আর নিলয় ব্রেকফাস্ট সেরে নিল। আজকে তাদের রিসেপশন। তিথি আর মিতুর রিসেপশন একসাথে হবে, তাই তারা ব্রেকফাস্টের পর তিথিদের বাড়িতে যাবে।
রিসেপশন কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে। আশফি অবশ্য তার সব মৃত্যুর রিসেপশনটা এখন করবে না বলেছিল, কিন্তু নিলয়ের জেদের কাছে তাকে অবশেষে হার মানতে হলো। ব্রেকফাস্টের পর দুজনে বেরিয়ে পড়ল। এদিকে অনেকক্ষণ হয়ে যাবে পরও মিতুকে নিচে আসতে না দেখে আশফির মা আশফিকে উপরে পাঠালো মিতুকে ডাকার জন্য। আশফি গিয়ে মিতুকে ডাকার জন্য রুমে প্রবেশ করতেই হাঁ হয়ে গেল। মিতু অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল শাড়ি পরার, বাট কিছুতেই তা পারছিল না। গতকাল আশফির মার কাছ থেকে শাড়ি পরেছিল, বাট এখন কিছুতেই পরতে পারছে না। তাই বাধ্য হয়ে শাড়িটা কোনো মতে নিজের শরীরে পেঁচিয়ে খাটের এক কোণে বসেছিল। আর ঠিক সেই মুহূর্তে আশফি ঘরে প্রবেশ করেছে। আশফিকে দেখে মিতু নিজেকে ঢাকতে ব্যস্ত, তখনই আশফি হুহা করে হেসে উঠল। আশফিকে এমন হাসতে দেখে আর নিজের শাড়ি পরার ব্যর্থতা দেখে মিতু তেলে বেগুনে জ্বলে উঠল। আশফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, লজ্জা করে না এভাবে নক না করে কোনো মেয়ের ঘরে ঢুকতে? আশফি মিতুর কথায় হাসা বন্ধ করে মিতুর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমার রুম। আর তাছাড়া তুমি জানো না যে ঘরের মধ্যে ড্রেস চেঞ্জ করতে হলে সবার আগে দরজাটাকে বন্ধ করতে হয়। শুনুন, একে তো নিজে দোষ করেছেন, তার উপর আবার নিজের দোষ স্বীকার না করে উল্টে আমার উপর নিজের দোষ চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি দোষ করেছি? তা কি দোষ করেছি? এই বলে মিতুর দিকে এক পা করে এগোতে এগোতে আশফির এমন এগোনো, মিতু যেই পিছোতে যাবে অমনি তার পা লেগে কোনো মতে নিজের শরীরে পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে গেল। এমন হওয়াতে মিতুর চোখ বড় বড় করে আশফির দিকে তাকিয়ে আছে। আর আশফি চরম বিস্মিত ফেস নিয়ে একবার মিতুর দিকে আর একবার ফ্লোরে পড়ে থাকা শাড়িটার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। মিতু ফ্লোর থেকে শাড়িটা তুলে কোনো রকমে গায়ে পিছিয়ে আশফির দিকে তাকিয়ে থাকলো। আশফির এমন হাসি আর নিজের এমন অপমান কিছুতেই সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠল। মিতুর এমন হঠাৎ কান্না দেখে আশফি অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কাঁদছো কেন? আপনি হাসছেন কেন? ঠোঁট উল্টে পাল্টা প্রশ্ন করে মিতু। মিতুর প্রশ্ন শুনে আশফি মুচকি হেসে বলে উঠল, নিজের বউয়ের অক্ষমতা দেখে? আশফির মুখে বউ ডাক শুনে মিতু বুক ধুপ করে উঠল। আশফির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, নিজের বইয়ের অক্ষমতা দেখে কি এমন হাসতে আছে? আমাকে একটু সাহায্য তো করতে পারেন, তা না করে আমাকে দেখে হাসছেন। তোমার বুঝি হেল্প লাগবে? মিতু আশফির দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, মাকে একটু ডেকে দিন না। কেন? বাড়ি আপনি দেখছেন না আমি শাড়ি পরতে পারছি না, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনো নিচে যাইনি। সবাই হয়তো আমার জন্য ওয়েট করছে। মা এখনো আসতে পারবে না। কেন? আশফির দিকে গোল গোল চোখে তাকিয়ে, মা এখন বিজি আছে। কি হেল্প করতে হবে দাও, আমি করে দিচ্ছি। মিতু আশফির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, না থাক, লাগবে না আপনার হেল্প, আমি বরং চুড়িদার পরে নিচ্ছি, পরে মার কাছ থেকে শাড়ি পরে নেবনি। এই বলে পেছনে ফিরতেই আশফি বলে উঠল, হ্যাঁ, পুরো চুড়িদার। তারপর লোকজন যখন বলবে ইস এদের বাড়িতে বউ বিয়ের পরদিনই চুড়িদার পরেছে, তখন তখন আর কি হবে? আমার মারই তো মাথা নিচু হয়ে যাবে। যাকে নিজের মেয়ে ভাবে সেও যদি এমন করে, তো আর কি করা যাবে? আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো, ওকে? এই বলে দরজার দিকে এগোতেই মিতু দেখে উঠল। এতক্ষণ সে আশফির কথা শুনছিল, ঠিকই তো বলেছে আশফি, বিয়ের পরের দিন সবাই তো শাড়ি পরে, তাহলে ও কেন পরবে না? এদিকে মিতুর ডাক শুনে আশফি একটা ডেভিল মার্কা হাসি দিয়ে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে? বলছি আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি? কেন? আপনি পারেন না শাড়ি পরাতে? হ্যাঁ, ট্রাই করে দেখতে পারি। অবশেষে অনেক চেষ্টার পর আশফি মিতুকে শাড়ি পরাতে সক্ষম হলো। তারপর দুজনে নিচে নেমে ব্রেকফাস্ট করে নিল। কিছুক্ষণ পর তিথি আর নিলয়ও চলে এলো। বেশ কিছুক্ষণ গল্প করে আশফি আর নিলয় ডেকোরেশনের কাজ দেখতে চলে গেল। বিকেলে তিথি আর মিতুকে পার্লারে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তাদের সাজিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হলো। তিথি আজ ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে। অনেক ঘের লেহেঙ্গাটা, পুরো লেহেঙ্গাটা হোয়াইট স্টোনে কাজ করা আর হোয়াইট কালারের হালকা স্টোনের কাজ করা ওড়না, সামনের দিকে শাড়ির আঁচলের মতো পরিয়ে কোমরে বন্ধ লাগানো, গলায় ভারী ডায়মন্ডের সেট, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, মাথায় ক্রাউন, চোখ ভর্তি গাঢ় কাজল, ঠোঁটে
রেড কালারের ম্যাট লিপস্টিক আর হালকা মেকওভার। চুলগুলো বিনুনি করে একপাশে রাখা, কিছু চুল সামনের দিকে কার্লি করে রাখা হয়েছে আর চুলের একপাশে বেলি ফুল সুন্দর করে লাগানো হয়েছে। ব্যাস, সেতেই তিথিকে আজ খুব সুন্দর লাগছে। তিথির সাথে ম্যাচ করে নিলয়ও আজ ব্ল্যাক কালারে নিজেকে সাজিয়েছে। ব্ল্যাক শেরওয়ানি, ব্ল্যাক প্যান্ট আর তার সাথে ম্যাচ করে অ্যাশ কালারের ওড়না গলায় স্টাইলিশভাবে ঝোলানো। মিতুকেও আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে। বেবি পিঙ্ক কালারের ওপর হোয়াইট স্টোনের সূক্ষ্ম বুটিকের কাজ করা একটা ভারী লেহেঙ্গা পরেছে। গহনাগুলো তিথির মতনই সেম পরা, হালকা হোয়াইট আর পিঙ্কের মিক্সড কালারের ডিপ পিঙ্ক কালারের স্টোনের লেস লাগানো ওড়না তিথির মতন স্টাইল করে পরানো। চুলগুলো খোপা করা আর কিছু চুল সামনে কার্লি করে ছাড়ানো। মাথার একপাশে দুটো বড় বড় গোলাপ ফুল লাগানো। আশফি মিতুর সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের শেরওয়ানি পরেছে, তার সাথে ম্যাচ করে প্যান্ট আর ওড়না পরেছে। চারজনকেই আজ অসাধারণ দেখতে লাগছে, একদম মেড ফর ইচ আদার জুটির মতন। নীলার মামা, মিতুর মা, বাবা সবাই এসেছিল রিসেপশনে। চারজনেই অনেকগুলো কাপল ফটো আর গ্রুপ ফটো তুলল। অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। অনুষ্ঠান শেষে মিতু মা বাবা তাকে নিয়ে যেতে চাইলে নাসি না করে দেয়। যেহেতু তিথিরা আশফিদের বাসায় যাবে, তাই মিতু এখন তার মা বাবার সাথে যাবে না বলে দিল। তাছাড়া নিজের মা বাবার প্রতি কিছুটা চাপা অভিমানের জন্য মিতু তাদের সাথে যেতে নারাজ। মিতুর বাবা মা বুঝতে পেরে তাকে আর জোর করলো না। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে নিলয় জানালো যে তারা চারজন একসাথে হানিমুনে সিঙ্গাপুর যাবে। মিতু এতে ঘোর আপত্তি জানিয়েছিল, কিন্তু তিথির জন্য তাকে অবশেষে সম্মতি দিতেই হলো। যথারীতি বিকেলবেলা তার প্যাকিংয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ল। তিথিরা আজ তাদের বাসায় থেকে গেছে, কারণ পরের দিন সকালে তাদের ফ্লাইট। সকাল 7টার সময় ওরা বাড়ির সবাইদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছে গেল। 8:30টায় তাদের ফ্লাইট। তিথি প্রথম প্লেনে উঠবে, তাই তার একটু নার্ভাস ফিল হচ্ছে। কিছুক্ষণ পর তারা প্লেনে উঠে পড়ল, তিথি আর নিলয়ের সিটের মাঝখানে বরাবর। প্লেন যখন চলতে শুরু করে, তিথি ভয়ে নিলয়ের হাত খামচে ধরে। তা দেখে নিলয় মুচকে হেসে তিথিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আশফি আর মিতুর সিট পড়েছে সামনের দিকে। নিলয় ইচ্ছে করে এমনভাবে টিকিট বুকিং করেছে যাতে আগে এবং মিতু কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। মিতুর প্রচুর ভয় লাগছে, কারণ সেও প্রথম প্লেনে উঠেছে, কিন্তু তা মুখে প্রকাশ করছে না। আশফি ব্যাপারটা বুঝতে পেরে মিতুর হাত শক্ত করে চেপে ধরল। মিতু তার হাত সরাতে চাইলেও আশফি আরও শক্ত করে তার হাত চেপে ধরে। মিতু আর কোনো আপত্তি করলো না, এমনিতেও সে প্রচুর ভয় পাচ্ছে। দীর্ঘ 6 ঘন্টার পর তাদের প্লেন ল্যান্ড করলো সিঙ্গাপুরের স্যালেটার এয়ারপোর্টে। সেখান থেকে হোটেলে যাওয়ার জন্য নিলয় আগে থেকেই দুটো ক্যাব বুক করে রেখেছিল। একটাতে আশফি আর মিতু আর অন্যটাতে নিলয় এবং তিথি উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্য ম্যান্ডারিন অর্চার্ড সিঙ্গাপুর হোটেলে চলে গেল। হোটেলটা খুব সুন্দর এবং অনেক বড়। পুরো হোটেলটা কাঁচ আর ফাইবার দিয়ে তৈরি। তারপর নিলয় আর আশফি রিসেপশন থেকে নিজেদের রুমের চাবি কালেক্ট করে যে যার রুমে চলে গেল। তিথি প্রচণ্ড টায়ার্ড ফিল করছিল, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। নিলয়ও ফ্রেশ হয়ে তিথির পাশে গিয়ে শুয়ে পড়ল। আশফি আর মিতু একটু একটু রেস্ট নিয়ে নিল। বিকালে ঘুম থেকে উঠে নিলয় তিথিকে নিয়ে রিসর্টে ফুড সেকশনে চলে গেল। সেখানে আশফি আর মিতু তাদের জন্য অপেক্ষা করছিল। খাওয়া দাওয়ার পর মিটিয়ে সবার আবার যে যার রুমে চলে গেল। আজ যেহেতু প্রথম দিন, তাই আজ তারা বের হবে না। ওরা এখানে থাকবে 7 দিন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে তারা সেন্টোসা আইল্যান্ডে গেল। সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। এখানে ছোট ছোট পার্ক, ক্লাব হাউস, বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড ইত্যাদি অনেক কিছুই রয়েছে এখানে। এখানকার মূল আকর্ষণ হলো ইউনিভার্সাল স্টুডিও। এছাড়াও এই দ্বীপে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক আর বিনোদনের জন্য রয়েছে অসংখ্য গ্যালারি। আর সবচেয়ে জনপ্রিয় ইনডোর স্কাই ড্রাইভের এখানে রয়েছে। তিথি আজ হোয়াইট কালারের শার্টের সাথে ব্লু জিন্স পরেছে, আর নিলয় পরেছে ব্ল্যাক কালারের প্যান্ট আর স্কাই ব্লু কালারের শার্ট। মিতু লাল কালারের টপসের সাথে কালচে ইয়েলো কালারের প্লাজো পরেছে, আর আশফি অ্যাশ কালারের জিন্সের সাথে লেমন কালারের একটা টি শার্ট পরেছে। সেন্ট্রালসা দ্বীপে এসে তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে।
এ যেন এক কল্পনার রাজ্য ভ্রমণ করতে এসেছে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিভিন্ন সেকশন আছে, যেমন জুরাসিক পার্ক, মাদাগাস্কার ইত্যাদি। এক একে এই স্থানগুলো দেখার পর তারা এখানকার আরও একটা বিখ্যাত জায়গায় গেল। পানির নিচে এক অপার সৌন্দর্য গড়ে উঠেছে সি অ্যাকোয়ারিয়ামে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক প্রাণী যেমন হাঙর, ডলফিন, সামুদ্রিক উদ্ভিদ ইত্যাদি। বিশাল বড় রুমে চারিদিকে গাছ তারা আবৃত এবং তার মাঝখান থেকে সরু একটা রাস্তা চলে যাচ্ছে, আর গাছগুলোর উপরে রয়েছে সেই সমস্ত সি অ্যানিমাল ফিশ। তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। তার মনে হচ্ছে সে যেন সাগর তলে কোনো এক রহস্য ঘেরা জঙ্গলের মধ্যে চলে এসেছে। মিতুও অবাক হয়ে চারপাশে দেখছিল। হঠাৎ তার নজর গেল সামনের দিকে একটা বিশাল বড় হাঙর দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে। এভাবে তার দিকে হাঙরটাকে আসতে দেখে মিতু বিরাট একটা চিৎকার দিয়ে পাশে থাকা আশফিকে শক্ত করে জড়িয়ে ধরল। আশফির টি শার্ট খামচে ধরল। জোরে খামচে ধরে আশফির গলায় মিতুর নখ লেগে কিছুটা ছিঁড়ে গেল। মিতুর এমন আচরণে আশফির সামনের দিকে তাকালো, তারপর তার কারণ অনুমান করতে হুহা করে হেসে উঠল। আশফির হাসি দেখে মিতু তার দিকে তাকিয়েতেই আশফি তাকে সামনের দিকে তাকাতে ইশারা করলো। মিতু সামনের দিকে তাকাতেই নিজের কাজে জন্য লজ্জিত হয়ে পড়ল সে। হাঙরটা কাছের অপর পাশে ডাগর ডাগর চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। হয়তো সেও তার প্রতি মিতুর এমন আচরণে হতভম্ব। মিতু লক্ষ্য করলো সে এখন আশফিকে জড়িয়ে আছে, তাই সঙ্গে সঙ্গে আশফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আশেপাশে তাকিয়ে দেখলো এখন অনেকেই তার দিকে তাকিয়ে আছে। আবার আশফির দিকে তাকাতেও দেখলো আশফিও মুখ টিপে টিপে হাসছে। এটা দেখেই মিতু রেগে নাক ফুলিয়ে সামনের দিকে হাঁটা দেয়। তিথি নিলয়ের কাছে বায়না ধরেছে ইনডোর স্কাই ড্রাইভিংয়ের, তাই নিলয় তাকে সেখানে নিয়ে গিয়েছে। তিথির সাথে নিলয়ও ইনডোর স্কাই ড্রাইভিং করবে। নিলয় প্রথমে কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিল, তারপর ড্রেস চেঞ্জ করতে নিলয় তিথিকে ওমেন কাউন্টারের সামনে এগিয়ে দিয়ে নিজে জেনারেল কাউন্টারে চলে গেল। তিথি একটা রেড কালারের স্কাই ড্রাইভিং স্যুট পরেছে আর মাথায় হেলমেট। নিলয় ব্লু কালারের স্কাই ডাইভিং স্যুট পরেছে, সাথে হেলমেট। চোখে মোটা কাচের চশমা লাগানো দুজনের। ড্রেস পরা হয়ে গেলে দুজনে একটা টিউব বক্সের মধ্যে প্রবেশ করলো। তাদেরকে হেল্প করার জন্য একজন গার্ডও আছে সেখানে। তিথি ঝোঁকের বসে প্রথমে হ্যাঁ বললেও এখন এবার তার ভয় লাগছে। নিলয়ের হাত শক্ত করে ধরে আছে সে। নিলয় তিথির দিকে তাকিয়ে তাকে শান্ত থাকতে বলল। কিছুক্ষণ পর নিলয় এবং তিথিকে আলাদা করে রাখা হলো। হঠাৎ তিথির মনে হচ্ছে তার ওজন ক্রমশ কমে যাচ্ছে। নিজেকে প্রচুর পরিমাণে হালকা মনে হচ্ছে। হঠাৎ করে দেখলো যে তার পা দুটো আস্তে আস্তে উপরে উঠছে। হঠাৎ গাইড তাকে উপর করে শুয়ে দিল। এতে তিথি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে নিজের চোখ শক্ত করে খিঁচে বন্ধ করে নিল। কিছুক্ষণ পর অনুভব করলো সে যেন হাওয়াতে ভাসছে। চোখ খুলে নিচে তাকাতেই হতবাক। মেঝে থেকে বেশ খানিকটা উপরে উবু হয়ে সে আকাশে উঠছে। প্রথমে ভয় পেলেও তিথি এবার খুব আনন্দের সাথে নিজের স্কাই ড্রাইভ উপভোগ করছে। পাশে তাকিয়ে দেখলো নিলয়ও খুব সুন্দর ব্যালেন্স করে স্কাই ড্রাইভ করছে। স্কাই ড্রাইভের পর তারা লাঞ্চ করতে একটা রিসর্টে চলে গেল। নিলয় তার জন্য 1 প্লেট ওয়ান্টন মি ফ্রাইড ক্যারেট কেক আর চিলি ক্র্যাবস অর্ডার করলো। তিথি শুধু নিজের জন্য কায়া টোস্ট অ্যান্ড সফট বয়েল এগ অর্ডার করলো। মিতু 1 প্লেট মিনসড মিট নুডলস অর্ডার করলো আর আশফি ওয়েস্টার অমলেট, নেসি লিমাক আর স্যাটে অর্ডার করলো। এগুলো এখানকার স্পেশাল ডিশ। লাঞ্চ শেষে তারা জুরং বার্ড পার্ক ঘুরতে গেল। এটি সিঙ্গাপুর এবং পুরো বিশ্বের অন্যতম বড় পার্ক। প্রায় 5000-এরও বেশি প্রজাতির পাখি বাস করে এই পার্কে। একটা বিশাল বড় এখান থেকে ঘুরে তারা হোটেলে ব্যাক করলো। কতটুকু ঘুরতেই তাদের সারাদিন কেটে গেল। হোটেলে এসে তিথি ওয়ার্ড্রপ থেকে নিজের জামা কাপড় নিয়ে সামনে ফিরতে তাকে নিলয় তার দিকে তাকিয়ে আছে। নিলয় এমনভাবে তাকিয়ে থাকতে দেখে তিথি তার দিকে ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তাহলে আমার সামনে এমন খাম্বার মতন দাঁড়িয়ে আছেন কেন? সরে দাঁড়ান, আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে। আমিও তো তার জন্যই দাঁড়িয়ে আছি। মানে হলো খুবই পরিষ্কার, আমরা দুজনে একসাথে শাওয়ার নেব আজ। তিথি চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার করে বলে উঠল, ইম্পসিবল। সবই পসিবল মেরি জান। নো নো নো। ও ইয়েস ইয়েস। নো নিলয়, এরকম করবেন না।
এই বলেই নিলয়কে পাশ কাটিয়ে যাবে, অমনি নিলয় খপ করে তাকে ধরে ফেলে, কোলে তুলে ওয়াশরুমে চলে গেল। এদিকে মিতু ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে আছে। একটু পর আশফিও এসে মিতুর পাশে শুয়ে পড়ল। এতক্ষণ সে মায়ের সাথে কথা বলছিল। মিতু একবার আশফির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এই রুমে বড় সোফা নেই, এমনি সিঙ্গেল সোফা আছে, তাই তাকে বাধ্য হয়ে আশফির সাথে বেড শেয়ার করতে হচ্ছে। এইসব চিন্তা করতে করতে একসময় মিতু ঘুমিয়ে গেল। মিতুর ঘুমানোর পর আশফি মিতুর দিকে ঝুঁকে দেখলো যে সে ঘুমিয়ে পড়েছে কিনা। এতক্ষণ সে জেগেছিল, মিতুর ঘুমানোর অপেক্ষা করছিল। মিতুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মিতুর কপালে ভালোবাসার পরশিকে মিতুকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর মিতুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দিল। যেহেতু সবাই অনেক টায়ার্ড, তাই কেউ আর রাতে ডিনার করলো না। ব্যালকানিতে থাকা দোলনার উপর বসে তিথি নিলয়ের বুকে মাথা রেখে আকাশে তারাগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটনা মনে করতে তার ফর্সা মুখ রক্তিম হয়ে ধারণ করলো। আজ প্রায় 40 মিনিট ধরে সে আর নিলয় একসাথে শাওয়ার নিয়েছে। শাওয়ারের মাঝে নিলয়ের করা দুষ্টুমিগুলোর কথা মনে পড়তেই তিথি নিলয়ের বুকে নিজের মুখ লুকালো। নিলয়ও মুচকি হেসে তিথিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। আছে সত্যিই পরিপূর্ণ তিথি নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। সত্যি মন থেকে কাউকে ভালোবাসলে পৃথিবীর কোনো বাধাই পারবে না ভালোবাসার মানুষ দুটোকে আলাদা করতে। কিন্তু সত্যি কি তাই হয়? তাহলে পরস্পর দুটো ভালোবাসার মানুষ একসঙ্গে থেকেও কেন আজ তারা এত দূরে পরস্পরের কাছ থেকে? কেন মেনে নিতে পারছে না মিতু আশফিকে? এই প্রশ্নটা করা খুব সহজ হলেও এর উত্তরটা দেওয়া অতটাও সহজ নয়। হয়তো কোনো দিন সব কিছু ভুলে মিতু পারবে আশফিকে ক্ষমা করে দিয়ে নতুনভাবে পথ চলার স্বপ্ন বুনতে। আবার হয়তো বা নাও হতে পারে। আজ তিথিরা বোটানিক গার্ডেন্সে ঘুরতে যাবে। এই পার্কটি সর্বপ্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মনোনয়নপত্র পার্ক। সিঙ্গাপুরের পুরোটাই কংক্রিট জঙ্গল মনে হলো এই পার্কটি এই ধারণাটাকে সম্পূর্ণ বদলে দেয়। এটি যেন ইট পাথরের জঙ্গলের মাঝে এক টুকরো সত্যিকারের জঙ্গল। এই পার্কে সিঙ্গাপুরের বিভিন্ন প্রজাতির গাছ এবং পশু পাখি বাস করে। এখানে প্রায় 7,000 প্রজাতির গাছ এবং পশু পাখি রয়েছে। এই বোটানিক গার্ডেনে বিভিন্ন অংশে বিভিন্ন প্রজাতি ভেদে বাগান রয়েছে, যেমন অর্কিড গার্ডেন, রেইন ফরেস্ট, জিঞ্জার গার্ডেন, চিলড্রেন গার্ডেন্স ইত্যাদি। এই জায়গাটা তিথির খুব পছন্দ হয়েছে। এখানে তারা অনেকগুলো ছবি তুলল, গ্রুপ ফটো আর কাপল ফটো তুলল। এরপর ওরা গেল এসপ্ল্যান্ডে পার্কে। এই পার্কের খোলামেলা পরিবেশ যে কোনো পর্যটককে আকর্ষণ করবে। এখানে আছে তানকিম সিং ঝর্ণা, অত্যন্ত সুন্দর। এখানে বিনোদন কেন্দ্রের শেষে তৈরি করা হয়েছে লিম্বো সিংহ মেমোরিয়াল। এখানে আরও একটি সুন্দর জিনিস দেখার আছে, চমৎকার একটি কমপ্লেক্স যার নকশা করেছে ব্রিটিশ ড্রাফটসম্যান মাইকেল উইলফোর্ড। এই কমপ্লেক্সে খোলা আকাশের নিচে রয়েছে থিয়েটার, প্রদর্শনী জায়গা, পাঠাগার, শপিং সেন্টার, সব মিলিয়ে এটি যেন একটি মনোরম প্যাকেজ। এরপর ঘুরতে গেল তারা গার্ডেন্স বাই দ্য বে। এটি 3টি অংশে বিভক্ত, বে সেন্ট্রাল, বে সাউথ এবং বে ইস্ট। এটি একটি বাগান যা ওয়াটারফ্রন্ট রোডের সাহায্যে বাকি দুটি অংশকে যুক্ত করেছে। এর মধ্যে বে সাউথ সবচেয়ে বড়, যেখানে রয়েছে বিভিন্ন গ্রীষ্মকালীয় গাছ এবং গাছ সদৃশ্য কিছু কাঠামো, যেগুলো লম্বায় প্রায় 50 মিটারের মতো। রাতের বেলায় এসব কাঠামো থেকে বিভিন্ন রঙের আলো বেরিয়ে এসে আশেপাশের পরিবেশ ঝলমল করে তোলে। দেখে মনে হয় বিরাট আলোকসজ্জা। এতগুলো জায়গা ঘুরতে ঘুরতে তিথিদের অনেক দেরি হয়ে গেল, তাই তারা হোটেলে ব্যাক করলো। তিথি প্রচুর টায়ার্ড, তাই না খেয়ে শুয়ে পড়লো। এভাবে সিঙ্গাপুরে তাদের দিনগুলো বেশ ভালো কেটে গেল। একে 5টা দিন অতিবাহিত হয়ে গেল। এই 5টা দিনে তারা 3 শতাধিক প্রজাতি নিয়ে 69 একর জমির ওপর গঠিত সিঙ্গাপুর চিড়িয়াখানা 16% বিপন্নপ্রায় প্রজাতি, যেগুলো রেড ডাটা বুক তালিকায় রয়েছে, সেই সকল প্রজাতির প্রাণী এই চিড়িয়াখানায় দেখা যায়, যেমন শ্বেত ভাল্লুক, শ্বেত বাঘ, কোয়ালা, রেড পান্ডা ইত্যাদি। রিভার সাফারি, নাইট সাফারি। এটির বৈশিষ্ট্য হলো এই সাফারি শুধুমাত্র রাতের বেলায় জীবজন্তু দেখা যায়, যা ট্রামে করে চড়ে পর্যটকদের দেখতে হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা পান্ডা শো সিঙ্গাপুর ফ্লাইয়ার, এটি অবস্থিত মেরিনা বেতে। এই সিঙ্গাপুর ফ্লাইয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফ্লাই হুইল বা নাগরদোলা। এটি 165 মিটার উচ্চতায়। এটির মাধ্যমে পুরো সিঙ্গাপুর শহরকে দেখা যায়।
এখানে ওঠার সময় তিথি এবং মৃদু প্রায় কান্না করে ফেলেছিল, কারণ এত উঁচুতে উঠে তাদের খুব ভয় করছিল। কিন্তু পরে ফ্লাই হুইল চলতে শুরু করার পর তাদের ভয়টা আস্তে আস্তে কেটে যায় এবং তারা সিঙ্গাপুর শহরের সৌন্দর্যটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। ফ্লাইওভারটি যেহেতু 3টি স্তর নিয়ে গঠিত, রেস্টুরেন্ট, দোকান এবং অন্যান্য সেবা, তাই তারা এখানকার রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে নিয়েছিল। এছাড়াও তারা মারলায়ন পার্ক ও পর্যবেক্ষণ করেছে। মারলায়নকে সিঙ্গাপুরের প্রতীক ধরা হয়। এটি পৃথিবীর সকল পর্যটকদের স্বাগতম জানায়। এখানকার সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য মেরিনা বে মূর্তি। মার্লিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক, বীরত্বের প্রতীক। কথিত আছে বহু বছর পূর্বে যখন সিঙ্গাপুর তেমাসেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন একবার প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে। এমতো অবস্থায় যখন সিঙ্গাপুরবাসী নিজেদেরকে ভগবানের কাছে সঁপে দেয়, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের বিশাল জলরাশি ভেদ করে সিংহ মৎস্য নামক এক জীব উঠে আসে এবং তাদের রক্ষা করে। সেখান থেকেই তারা মারলায়ন নামক সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের বীরত্বের প্রতীক হয়ে ওঠে। রাতে এখানকার রেজার লাইট শো পৃথিবী বিখ্যাত। এইসব কিছু দেখতে দেখতে 5 দিন অতিক্রান্ত হয়ে যায়। হাতে মাত্র 2 দিন, তার মধ্যে একদিন মেরিনা বে স্ট্যান্ডস দেখতে যাবে আর লাস্ট দিন শপিং করবে বাড়ির জন্য। এদিকে ভালোবাসা, খুনসুটি এবং হাসি খুশির মধ্য দিয়ে তিথি আর নিলয় দিনগুলো খুব সুন্দরভাবেই অতিক্রান্ত হচ্ছে। এর মাঝে একবার আশফি মিতুকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু মিতুর নিষেধাজ্ঞা এবং কিছু কড়া কথায় সেদিন আশফিকে খুব কষ্ট দিয়েছিল। তাই আশফি সেদিনের পর থেকে মিতুকে যথাসম্ভব এড়িয়ে চলছে। প্রয়োজন ব্যতীত কোনো কথাই তার সাথে বলছে না, যা মিতুকে বড্ড পোড়াচ্ছে। আজ 6তম দিন। আজ তারা মেরিনা বে স্ট্যান্ডস ঘুরতে যাবে। এটি সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। এটি সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসর্ট কমপ্লেক্স। এই মেরিনা বে স্ট্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কমপ্লেক্সের মধ্যে একটি। এখানে রয়েছে একটি হোটেল, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, আর্ট সায়েন্স মিউজিয়াম, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার, আর রয়েছে একটি শপিং মল, যার মধ্যে দিয়ে বয়ে গেছে নদী আকারের একটা ছোট জলাশয়। এগুলো ঘোরার পর তারা মেরিনা বে স্ট্যান্ডস স্কাই পার্কে গেল। এটি একটি খুব উঁচু স্থান, যার উপর থেকে পুরো সিঙ্গাপুর শহর দেখা যায়। সমস্ত সিঙ্গাপুর দেখার এই ডেক এবং ইনফিনিটি পুল অবস্থিত একটি জাহাজের মধ্যে। মেরিনা বে স্ট্যান্ডস স্কাই পার্ক দেখতে পুরো জাহাজের মতন, পুরো ডেকে জল ভর্তি। এখানে পর্যটকরা সুইমিং করতে পারে এবং এই জাহাজ আকৃতি সুইমিং পুলটি রিসর্ট সমেত প্রচণ্ড উঁচু স্থানে অবস্থিত। নিলয় এবং আশফি এই পুলে সুইমিং করলেও কিছুক্ষণ, যেহেতু সুইমিং কস্টিউম ছাড়া এই পুলে অ্যালাউ না, তাই মৃদু এবং তিথি কেউই এই পুলে নামলো না। সেখান থেকে তারা রেস্টুরেন্টে গেল দুপুরে লাঞ্চ করতে। তিথি নিজের জন্য 1 প্লেট হোয়াইট রাইস, 1 প্লেট চিলি ক্র্যাব আর নিলয় লাকাসা আর হ্যাকিং প্রন মি অর্ডার করলো। মিতু 1 প্লেট ফিশ হেড কারি উইথ প্লেন রাইস আর আশফি তার জন্য ওয়েস্টার অমলেট আর 1 প্লেট কায়া টোস্ট অর্ডার করলো। তারপর তারা লাঞ্চ করে হোটেলে ফিরে গেল। এর মাঝে আশফি একবারও মিতুর সাথে কথা বলেনি। মিতু 2-1বার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আশফি এড়িয়ে গেছে। পরদিন তাদের সিঙ্গাপুরের লাস্ট দিন, তাই তারা একসাথে শপিং করতে বের হলো। ভিভো সিটি নামক শপিং মলে তারা শপিং করবে। সেখান থেকে তিথি তার এবং নিলয়ের পরিবারের জন্য কিছু কিছু শপিং করলো, আর মিতুও নিজের বাবা মা আর শ্বশুর বাড়ির জন্য কিছু শপিং করে নিল। পরের দিন সকালে তাদের ফ্লাইট, তাই তারা দেরি না করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। রাতে যে যার প্যাকিং করে নিল। পরের দিন সকালবেলা 9টার সময় তারা বেরিয়ে গেল হোটেল থেকে, আর 1 ঘন্টার মধ্যে তাদের এই স্বপ্নের শহরকে বিদায় জানিয়ে উড়ান দিল নিজেদের দেশের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা হলো তিথিরা নিজেদের দেশে ল্যান্ড করেছে। তিথি প্রথমে নিজের বাসায় যাবে, তারপর সেখান থেকে ওদের বাসায় যাবে। সন্ধে 6টায় সবাই বাসায় পৌঁছালো। বাসায় প্রবেশ করতেই দেখলো বাসার পরিবেশটা কীরকম থমথমে হয়ে আছে। মামা সোফার উপর বসে মাথায় হাত দিয়ে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন, আর তার ঠিক পাশে মামি বসা। তিথিরা যে এসেছে সেই বিষয়ে তাদের কোনো খেয়াল নেই। মামা, মামি, কি হয়েছে তোমাদের? এমন করে বসে আছো কেন? তিথির কথায় তাদের ধ্যান ভাঙল। তিথিকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল দুজনে। হয়তো এই সময় তারা তিথিকে আশা করেনি। এই বিষয়টা তিথির কাছে খুব অদ্ভুত লাগলো। তাই সে মামার সামনে গিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা তোমার? না না, কই
কিচ্ছু হয়নি তো আমাদের? মামার কথা শুনে তিথি বুঝতে পারলো কোনো কিছু তিনি তার কাছ থেকে গোপন করার চেষ্টা করছেন। আশফি অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না। তাই দেখে তিথির খুব রাগ হলো। সে মামার সামনে হাঁটু গেড়ে বসে ওনার এক হাত নিজের মাথার উপর রেখে বলে উঠল, মামা আমার কসম, বলো কি হয়েছে তোমাদের? তিথির কথায় যেন নজরুল সাহেবের অনেক কষ্ট করে লুকিয়ে রাখা অস্ত্রগুলো টপ টপ করে পড়তে লাগলো। বাসায় উপস্থিত প্রত্যেকে নজরুল সাহেবের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, এমনকি তিথি নিজেও বিস্ময় চোখ নিয়ে তার মামার দিকে তাকিয়ে আছে। পাশে তাকিয়ে দেখলো তার মামির চোখ দিয়ে সমান গতিতে অশ্রুধারা নিঃসরণ হচ্ছে। নজরুল সাহেব কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে আরম্ভ করলেন, পরশুদিন রাতে একজন আমাকে ফোন করে ফোনটা রিসিভ করতে সে জানায় যে সে থাইল্যান্ড থেকে বলছে। অত রাতে থাইল্যান্ড থেকে আমাকে ফোন করছে, এই জিনিসটা ভেবে প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী কথাগুলো শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। তিনি জানান যে আতিফ পুলিশের গুলিতে নিহত হয়েছে। তিথি এতক্ষণ নজরুল সাহেবের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু ওনার লাস্টের কথাটা তার মনে হচ্ছে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আশফি ও নজরুল সাহেবের কথায় অবাকের চূড়ান্তে পৌঁছে গেছে। সে জড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, কিন্তু বাবা, এটা কি করে সম্ভব? আর তুমি আমাদের এগুলো আগে কেন বলনি ফোন করে? আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু তোদের 2 দিন পরেই এখানে চলে আসার কথা ছিল, তাই আমি আর তোদেরকে জানাইনি। কিন্তু এগুলো কি করে হলো বাবা? ফুপা তো দেশের মধ্যেই ছিল, তাহলে উনি বাইরের বা গেলেন কখন? আর কি করে বা উনি পুলিশের কাছে ধরা পড়লেন? নিলয় আর মৃদু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কেবল শুনছিল, কিন্তু কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তা তাদের দুজনেরই বোধগম্য হচ্ছিল না। কিন্তু আশফির বলা ফুপা শব্দটি শুনে দুজনের কারণে বুঝতে বাকি রইল না যে আতিফ বলে ভদ্রলোকটি আর কেউ না, তিথির বাবা। নিলয় তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি এখনও তার মামার দিকে স্থির চাহনিতে চেয়ে আছে। শুধু তফাৎ এখন তার চোখ দুটো অশ্রুসিক্ত, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে তার গালবে। নজরুল সাহেব আর বলতে শুরু করলেন, আমরা তিথিকে এখানে আনার 3 বছরের মাথায় সে এই দেশ ছেড়েছিল আর দ্বিতীয় স্ত্রীর সাথে। নিজের কালো দুনিয়ায় কালো কারবার আর দ্বিতীয় স্ত্রীর সংসার, এই দুই নিয়ে বেশ ভালোই সুখের দিন কাটছিল। কিন্তু কিছু বছরের মধ্যেই ব্যবসায় লোকসান শুরু হয়। নিজের দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্ট এক সময় অনেক টাকা জমিয়ে রেখেছিলেন, তাই তখন তার স্ত্রীর কাছে সেই টাকার দাবি করে, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করে। আতিফ তাকে মারার হুমকি দিলে সে আতিফের নামে পুলিশে কেস করে। কিছুদিনের মধ্যেই আতিফ নিজের কালো ব্যবসা, প্রথম স্ত্রীর খুনের এবং দ্বিতীয় স্ত্রীকে মারার চেষ্টার দায়ে আতিফকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সেই মহিলাটি এটা বলেনি যে সেও আতিফের সাথে মিলে আমার বোনকে হত্যা করেছিল। আদালতে বিচার হলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়। 7 বছর পর জেল থেকে বেরিয়ে সে তার দ্বিতীয় স্ত্রীর সন্ধান করতে থাকে। পরে জানতে পারে তার স্ত্রী তার প্রপার্টি বিক্রি করে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। এটা আতিফ কিছুতেই মেনে নিতে পারেনি, তাই সে নিজের দ্বিতীয় স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে। সব প্ল্যান সে ঠিক করে করলেও খুন করার দিন তাকে খুন করতে বাড়িতে চাকর দেখে ফেলে এবং পুলিশকে ফোন করে জানিয়ে দেয়। পুলিশ সেখানে এসে আতিফকে ধরার চেষ্টা করলে সে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করে, তাই পুলিশ বাধ্য হয়ে তাকে এনকাউন্টার করে। মরে যাওয়ার কিছু মুহূর্ত আগে সে তার সমস্ত দোষ স্বীকার করে এবং তিথিকে একটিবার দেখার অনুরোধ করে, কিন্তু সময় খুব কম থাকায় তা পূরণ করা সম্ভব হয় না। তার জন্য সে সেখানকার পুলিশের কাছে অনুরোধ করে যে তার মৃত্যুর খবর অন্তত দেশে তার পরিবারের কাছে জানাতে। পরে যাবার পর থাইল্যান্ডের পুলিশ আতিফকে দাফন করে দিয়ে আমাদের ইনফর্ম করে। এইটুকুনি বলেই নজরুল সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এতক্ষণ তিথি তার মামার কথাগুলো এক ধ্যানে শুনছিল। এবার সে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে করে ওপরে নিজের রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে নিজের দরজাটা বন্ধ করে দিল। নিলয় যেতে নিলে আশফি তাকে থামিয়ে বলে ওঠে, ওকে কিছুক্ষণ একা থাকতে দাও। তিথি সারা সন্ধে দরজা খুলল না। সেই রাত 10টায় তিথি তার রুমের দরজা খুলল। নিলয় সবে ভাবছিল এবার সে তিথিকে ডাকতে যাবে, কিন্তু তার আগে তিথি দরজা খুলে নিচে নেমে এলো। সবাই এতক্ষণ নিচের সোফায় বসেছিল। তিথিকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল, কিন্তু তিথি সবাইকে অবাক করে দিয়ে ডাইনিংয়ে গিয়ে বসে পড়ল এবং মামিকে উদ্দেশ্য করে বলে উঠল, মামি আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। তোমার হাতের রান্না আমি অনেক দিন মিস করেছি।
তিথির এমন স্বাভাবিক কথাবার্তা বলতে দেখে সবাই অনেক অবাক হলো। তিথি সবার দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো, তোমাদের কি ব্যান্ড পার্টি ভাড়া করে ডাকতে হবে? তাড়াতাড়ি সবাই এসো তো, আমার খুব খিদে পেয়েছে। তিথিকে এমন স্বাভাবিক দেখে সবাই একটু নিশ্চিন্ত হলো। সবাইদের সাথে বেশ স্বাভাবিকভাবে কথাবার্তা বলেই নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করলো তিথি। রাত দুটো। নিজের পাশে তিথিকে না পেয়ে নিলয় কিছুটা চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ তার নজরে গেল ব্যালকনির দরজা খোলা। বিছানা ছেড়ে উঠে সেখানে গিয়ে দেখলো তিথি এক ধ্যানে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। নিজের কাঁধে কারোর গরম নিঃশ্বাস এবং কোমরে কারোর হাতে স্পর্শ পেয়ে তিথির বুঝতে অসুবিধা হলো না যে মানুষটি কে। পাখি, নিলয়ের মায়াভরা আওয়াজে তিথি কেঁপে উঠল। নিলয় আবারও বলতে শুরু করলো, তুমি যত অন্যদের কাছ থেকে নিজের কষ্ট লুকিয়ে থাকো না কেন, আমার কাছ থেকে তা পারবে না। ব্যাস, নিলয়ের একটা কথাই যেন তিথির মনের বরফ গলানোর জন্য যথেষ্ট। তিথি হুট করে সামনে ফিরে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তিথিকে এমন কান্না করতে দেখে নিলয় তিথিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তিথির মাথায় হাত বোলাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তিথি কান্না থামিয়ে নিলয়ের বুকে চুপটি করে মাথা রেখে দাঁড়িয়ে থাকলো। নিলয় তিথিকে চুপ করে থাকতে দেখে বলে উঠল, বাবার জন্য কষ্ট হচ্ছে? তিথি মাথা নাড়িয়ে না বলল। নিলয় এতে কিছুটা অবাক হলো। তারপর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, তাহলে? তিথি কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, তোমাকে এটা বলবো না যে বাবার মৃত্যুর সংবাদ শুনে আমি খুব কষ্ট পেয়েছি, আবার এটাও বলবো না যে খুব খুশিও হয়েছি। যতই হোক, তিনি আমার বাবা ছিলেন। যখন মামার কাছ থেকে বাবার মৃত্যুর সংবাদটা শুনি তখন প্রথমে খুব কষ্ট হয়েছিল, যা বলার বাহিরে। কিন্তু যখন শুনি যে তিনি আমার মার উনি, তখন সেই কষ্টটা তীব্রতা অনেক কমে গেল। জানো, ছোটবেলায় মামার মুখে শুনেছিলাম আমার মার খুনের পিছনে কোনো না কোনোভাবে আমার বাবা জড়িত। মামার কথায় পুরোপুরি আমার বিশ্বাস ছিল, কারণ পরিবার বলতে বলো আর বাবা মা বলতেই বলো, আমি আমার মামা মামাকেই বুঝেছি। তারাই আমার সব, তারাই আমার পৃথিবী। আর আমার নিজের আপন ভাইও মনে হয় আমাকে এতটা ভালোবাসা দিত না যতটা আমাকে আমার আশফি ভাইয়া দিয়েছে। তাই যে মানুষটা কোনো দিনই আমার সাথে যোগাযোগ রাখেনি, তার চেয়ে আমি আমার মামিকে বিশ্বাস করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু কোথাও যেন মনের এক কোণে বাবার প্রতি সামান্য বিশ্বাস জমানো ছিল। কিন্তু আজকের পর থেকে সেই বিশ্বাসও আমার সারা জীবনের মতো মাটিতে মিশে গেল। আমি কাঁদছি বাবার জন্য না, আমি কাঁদছি আমার মার জন্য। কত কষ্ট পেতে হয়েছে আমার মার, নিজের থেকেও বেশি ভালোবাসে এই বাজে লোকটাকে। কিন্তু উনি কী করে পারলেন প্রপার্টির জন্য আমার মাকে মেরে ফেললেন? ওনাকে আমার বাবা ভাবতেও ঘৃণা করছে। কথাগুলো বলতে বলতে তিথি আবারও কেঁদে উঠল। তারপর নিজের কান্না থামিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমায় কথা দাও, তুমি শুধু এবার থেকে তোমার বিজনেস ছাড়া কোনো দিকে তাকাবে না। তুমি কোনো কাল দুনিয়ার সাথে নিজের সম্পর্কে জড়াবে না। অসহায় মানুষের সাহায্য করতে চাইলে একজন বিজনেসম্যান হিসেবে সাহায্য করো, মাফিয়া হিসেবে নয়। আমি চাই না তোমাকে হারাতে নিলয়। এই বলেই আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নিলয় তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চুপ, আর নয়, আর কাঁদবে না তুমি। আজ আমি তোমাকে স্পর্শ করে কথা দিচ্ছি, আমি যে কালো দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেব। এই আমি তোমাকে কথা দিলাম। এবার চলো, অনেক রাত হয়ে গিয়েছে। এই বলে নিলয় তিথিকে নিয়ে রুমে চলে গেল। পরের দিন সকাল সকাল তিথিকে সাথে নিয়ে নিলয় নিজের বাসায় চলে এলো। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। এই 4 মাসে তিথি এবং নিলয়ের মধ্যেকার ভালোবাসা আরও গাঢ় হয়েছে। তিথিকে দেওয়া কথা অনুযায়ী নিলয় কালো দুনিয়া থেকে নিজের নাম চিরতরে মুছে ফেলেছে। আর একজন বিজনেসম্যানের পরিচয়, সে গরিব মানুষদের সাহায্য করে। দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল, কিন্তু আশফি এবং মিতু সম্পর্কের তিক্ততা যেন ক্রমশ বেড়ে যাচ্ছিল। অনেক ভেবেচিন্তে আশফি ডিসাইড করলো যে সে কী করবে। এদিকে তিথির শরীর বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, জোর করেই কিছু খেলেই বমি করে দিচ্ছে। নিলয় খুব চিন্তিত তিথিকে নিয়ে। আশফিকে ফোন করলো তাদের বাসায় আসার জন্য, আর সাথে মিতুকেও আনতে বলল। দুপুরে আশফি মিতুকে নিয়ে নিলয়দের বাসায় চলে এলো। দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে তারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলো। বিকেলে আশফি তিথিকে চেক আপ করলো। নিলয় অধীর আগ্রহে আশফির দিকে তাকিয়ে আছে। আশফি কিছুক্ষণ চুপ থেকে নিলয়ের দিকে তাকিয়ে বলে উঠল, এই যে তাড়াতাড়ি এক বালতি মিষ্টি নিয়ে আসুন। নিলয় অবাক হয়ে আশফির দিকে তাকিয়ে নিলয়ের এমন তাকানো দেখে আশফি ফিক করে হেসে দিয়ে বলে উঠল,
আরে মশাই, আমি মামা হতে যাচ্ছি আর তুমি আমাকে মিষ্টি খাওয়াবে না? আশফির কথা শুনে মিঠু চিল্লিয়ে তিথিকে জড়িয়ে ধরল। নিলয় কি বলবে বুঝতেই পারছে না, তার এখনও বিশ্বাস হতেই কষ্ট হচ্ছে। আশফির বাবা মাও ভীষণ খুশি বাসায় নতুন মেহমান আসার কথা শুনে। রাতে নিলয় তিথিকে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ তিথু পাখি, আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য। দ্বিতীয় নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার অনুভূতি উপলব্ধি করানোর জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু নিলয়। রাতে মিতু শুয়ে আছে চুপ করে। কিছুক্ষণ পর আশফি মিতুর পাশে এসে শুলো। আশফির উপস্থিতি টের পেয়ে মিতু চুপ করে নিজের চোখ বন্ধ করে নিল, কারণ সে জানে প্রতিদিন তার ঘুমানোর পর আশফি তাকে তার বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ঘুমায়। হ্যাঁ, তার ঘুম ভাঙার আগে আবারও আগের মতন শুইয়ে দেয়। কিন্তু আজ প্রায় 1 ঘন্টা হয়ে গেল ও আশফির কোনো পাত্তা না পেয়ে ঘুরে তাকাতেই দেখল যে আশফি ঘুমিয়ে পড়েছে। এটা দেখে মিতু খুব কষ্ট পেল। অজান্তেই চোখ দিয়ে 1 ফোঁটা করে জল গড়িয়ে পড়ল। মনে মনে ঠিক করলো আর নয়, অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে আশফিকে। এবার তাকে কালকেই তার মনের কথা খুলে বলবে। পরের দিন ঘুম থেকে উঠে মিতু আশফিকে তার পাশে না পেয়ে কিছুটা অবাক হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি আশফি হসপিটালেই যায় না। পরে ভাবলো হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ থাকায় তাকে যেতে হয়েছে, তাই সে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। সারা দিন হয়ে সন্ধে হয়ে গেল, তবুও আশফির কোনো পাত্তাই নেই। এবার মিতুর খুব চিন্তা হতে লাগলো আশফিকে নিয়ে। রাত ঠিক 11টায় আশফিক ঘরে এলো। আশফিকে দেখে মিতু তার কাছে গিয়ে প্রচণ্ড রেগে বলতে লাগলো, কোথায় ছিলেন এতক্ষণ? কতবার ফোন করেছি, ফোন ধরছিলেন না কেন? বিজি ছিলাম। কিসের ব্যস্ত ছিলেন আপনি এত যে আমার ফোন ধরার প্রয়োজন বোধই করেননি? এটা কাজে আটকে পড়েছিলাম। কি কাজে? আশফি তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে মিতুকে দিয়ে বলল, এই নাও ধরো। কি আছে এতে? মিতু অবাক হয়ে প্রশ্ন করলো। খুলে দেখো। আশফির কথা শুনে মিতু পেপারটা খুলতে অবাক হয়ে গেল। অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো টপ টপ করে। এটা সে কি ঠিক দেখছে নাকি মিতুর ভাবনায় ছেদ ফেলে আশফি বলে উঠল, ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, এবার তুমি সাইন করলে হয়ে যাবে। মানে কি? কম্পিত গলায় মিতু বলে উঠল, মানে খুবই সিম্পল। জোর করে কখনোই কোনো সম্পর্ক তৈরি করা যায় না, যেটা আগে না বুঝলেও এখন বুঝতে পেরেছি। তোমার মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, এটা আমার করা উচিত ছিল না। তোমাকে আর কষ্ট দিতে চাই না, তাই মিথ্যা সম্পর্ক থেকে তোমাকে চিরজীবনের জন্য মুক্তি দিতে চাই। আশফির কথা শেষ হতে না হতে মিতু ঠাস করে আশফির গালে চড় মারল। আশফি অবাক হয়ে মিতুর দিকে তাকাতেই অটোমেটিক্যালি সে ভয় পেয়ে গেল। মিতুর আগে থরথর করে কাঁপছে। আশফি কিছু বলতে যাবে তার আগে মিতু আশফির কলার ধরে বলে উঠল, কি ভেবেছেনটা কি আমাকে? আপনার হাতের পুতুল? এসব কথা আমাকে বিয়ে করার আগে আপনার মনে হয়নি? বিয়ে করার পর আপনার এইসব কথা মাথায় আসছে? ও, বুঝতে পেরেছি, অন্য কোনো মেয়েকে আপনার মনে ধরেছে, তাই আমাকে আর ভালো লাগে না, তাই না? এসব কি ধরনের কথা বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না আমি। এখন তো বুঝতে পারবেন না আপনি। সব সময় আমাকে আপনি কষ্ট দিয়ে এসেছেন, আমার কষ্টের কোনো মূল্য আপনার কাছে নেই। ঠিক আছে, থাকবো না, আমি চলে যাব আপনাকে ছেড়ে। এই বলে মিতু ফুপিয়ে কাঁদতে শুরু করলো। মিতুকে এমন হঠাৎ কাঁদতে দেখে আশফি ভাবাচাকা খেয়ে গেল। মিতুর কাছে এগিয়ে আসতে মিতু বলে উঠল, এই এই, দূরে থাকুন, একদম আসবেন না আমার ধারের কাছে। আমি আজ এক্ষুনি আপনার বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে মিতু যেতে নেবে অমনি আশফি মিতুকে টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছাড়ুন আমাকে, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি আপনি একটা খুব খারাপ মানুষ। বললেই হলো নাকি আমি আমার বউকে ছুঁয়েছি, এতে কার কি? আমি আপনার বউ না। আমি যদি আপনার বউ হতাম তাহলে আপনি কখনোই আমাকে ডিভোর্স পেপারটা দিতেন না। বললেই হলো তোমাকে আমি ডিভোর্স দেব? মিতু অবাক হয়ে আশফির দিকে তাকিয়ে বলে উঠল, আমি নিজের চোখে দেখেছি ওটা ডিভোর্স পেপার। হ্যাঁ, ওটা ডিভোর্স পেপারই, বাট ওইটা নকল। তোমার রিয়েকশন দেখার জন্য নকল পেপারটা আমি এনেছিলাম। কি? এত বড় প্রতারণা আমার সাথে? আপনি খুব খারাপ, খুব পচা একটা লোক। এই বলেই মিতু আশফিকে মারতে লাগলো। আশফি মিতুর হাত ধরে শক্ত করে জড়িয়ে ধরল। মিতু ছটফট করতে লাগলো। তা দেখে আশফি বলে উঠল, খুব ভালোবাসি তোমাকে আমি, প্লিজ ক্ষমা করে দাও। একটা শেষ সুযোগ দিয়ে দেখো, তোমাকে খুব ভালোবাসবো।
নিজের জীবনের থেকেও বেশি মৃত্যুর। আশফির মুখে হাত দিয়ে থামিয়ে মিতু ছলো ছলো চোখে বলে উঠল, এই ধরনের কথা প্লিজ মুখে আনবেন না। খুব ভালোবাসি আমি আপনাকে, কিন্তু সব কিছু এভাবে হয়ে যায় মানতেই পারছিলাম না। তাই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা করে দিন। মিতুর কথা শুনে আশফির মিতুকে জড়িয়ে ধরলো শক্ত করে। আই লাভ ইউ সো মাচ মিতু। আমার এই জীবনে তোমাকে আমার বড্ড প্রয়োজন। আই লাভ ইউ টু। মিতু, হুম। মে আই? আশফির কথা বুঝতে পেরে মিতু লজ্জায় লাল হয়ে আশফিকে শক্ত করে জড়িয়ে ধরল। মিতুর অনুমতি পেয়ে আশফির মুচকে হেসে মিতুকে কোলে তুলে নিল। তারপর তারপর কিছুই হয়নি, তবে রাত বাড়ার সাথে সাথে আরও একটা ভালোবাসা পূর্ণতা পেল। 4 বছর পর আজ নিলয়দের বাসায় বিরাট আয়োজন, কারণ আজ নিলয় আর তিথির একমাত্র ছেলে আকাশের 3 বছরের জন্মদিন। তাই সকাল থেকে সবাই ব্যস্ত আয়োজনে। কিছুক্ষণ পর আসবে মিতু তাদের 2 বছরের মেয়ে নিধিকে নিয়ে চলে এলো। নিধিকে দেখে আকাশ দৌড়ে এসে জড়িয়ে ধরল। উফ ভাইয়া, ছাড়ো আমাকে, লাগছে আমার। আকাশ নিধিকে ছেড়ে দিয়ে বলে উঠল, চল আমার বন্ধুদের সাথে তোর পরিচয় করিয়ে দিই। চল। আশফির বাবা মাও অনেক আগেই চলে এসেছে। একটু পর কেক কাটার অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে আকাশ জেদ ধরেছে সে নানু বাড়ি যাবে, তাই আশফি তাকে নিয়ে গিয়েছে তাদের সাথে। নিলয়ের কিছু কাজ পড়ে যাওয়ায় আজ আর যেতে পারেনি, তাই তারা পরের দিন যাবে। রাতেই তিথি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ পেছন থেকে নিলয় তিথিকে জড়িয়ে ধরল। রাগ করেছো? না, রাগ করবো কেন? আমার কি আর রাগ করতে আছে? ছেলেটার সাথে গেলে কি এমন হতো? না সেটা করলে কি হবে? তুমি তো আছো সারাক্ষণ তোমার কাজ নিয়ে। আমি যে তোমাকে যেতে বললাম। আমি তো তোমাকে যেতে বললাম, কেন তুমি যাবে না? একদিন ছুটি করলে কি এমন হতো? কাল যাবো তো। ছেলেটাকে ছাড়া কখনো থাকিনি, আমার খুব কষ্ট হচ্ছে। আজ রাতটা পার হলেই কাল সকালে আমরা ছেলের কাছে চলে যাব। আর এর আগেও তো একবার সে থেকেছিল ওখানে একা একা। হুম পাখি, হুম আই লাভ ইউ পাখি। তোমাকে আমার প্রয়োজন জীবনের প্রতিটা মুহূর্ত কাটানোর জন্য। আই লাভ ইউ টু নিলয়। আমি খুব লাকি যে তোমাকে আমার জীবনে পেয়েছি। এই বলেই নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর, আচ্ছা এবার ছেলে ছেলে বাদ দিয়ে ছেলের বাবার দিকে একটু নজর দাও দেখি। ছেলে আমার বড্ড একা, তার জন্য খুব তাড়াতাড়ি একজন খেলার সাথে আনতে হবে। সো লেটস গো। বলেই তিথিকে কোলে তুলে নিল। কি করছো? ছাড়ো, তুমি খুব বাজে একটা লোক। তা বললে তো শুনবো না আজ ম্যাডাম।